আসসালামু আলাইকুম। তোমাদের সব্বাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করতেছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমাদের সবার অনুরোধে আমরা একটা বেশ কঠিন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব। এই চ্যাপ্টারটা তোমাদের পদার্থবিজ্ঞান 2nd পেপারের ৪র্থ নাম্বার অধ্যায় এবং বেশ ক্রিটিক্যাল একটা চ্যাপ্টার, তাই না? আমি দেখেছি যে তোমাদের মেক্সিমাম সবারই এই চ্যাপ্টারটা পড়তে বেশ কষ্ট হয়। আমি চেষ্টা করব তোমাদেরকে এমনভাবে একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়ার জন্য যেখান যেখান থেকে তুমি চ্যাপ্টারটাকে পড়লে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যা কিছু দরকার তোমার সবগুলা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি খুব এনজয় করবা। তোমরা খুব ভালো মতো করেই জানো যে তোমার প্রতিটা ক্লাসের মধ্যেই কম বেশি অ্যানিমেশন থাকে। তো অ্যানিমেশনের সাহায্যে তুমি জিনিসগুলোকে খুব ভালো মতো করে চিন্তা করতে পারবা, ভালো মতো করে ফিল করতে পারবা। সো টেনশন নাই, আমার উপর ভরসা রাখো। চলো আল্লাহর নাম নিয়ে আমরা আজকে চ্যাপ্টারটা শুরু করি। ওকে, এটা হচ্ছে আমাদের তোমার ১ নাম্বার ক্লাস। কি কত বলো তো? ১ নাম্বার ক্লাস। ওকে, চলো। দেখো, আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা চুম্বকত্বের চ্যাপ্টার পড়তেছি, চুম্বক নিয়ে যদি আমাদের আইডিয়াই না থাকে তাহলে কেমনে হবে আমাকে বলো তো? তাহলে ডেফিনিটলি আমরা এখানে এখন একটু চুম্বক নিয়ে তোমার আলোচনা করব। ঠিক আছে? আমি এখানে মূলত তোমার একটা দণ্ড চুম্বক নিব, যেটাকে ইংলিশে বলা হয় তোমার বার ম্যাগনেট। ঠিক আছে? এই একটা দণ্ড চুম্বকের ২ টা প্রান্ত থাকে। একটা হচ্ছে তোমার নর্থ পোল বা উত্তর মেরু এবং আরেকটা হচ্ছে তোমার সাউথ পোল বা দক্ষিণ মেরু। বুঝতে পারছো? একটা দ্বন্দ্ব চুম্বকের ২ টা প্রান্ত থাকে। একটা হচ্ছে তোমার উত্তর মেরুর প্রান্ত, আরেকটা কি বলতো? দক্ষিণ মেরুর প্রান্ত। কথা বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো, তুমি যদি এই চুম্বকটার আশেপাশে তুমি যদি আরো ২ টা চুম্বক রাখো, মনে করো আমি এর একপাশে একটা চুম্বক রাখলাম, এটাও একটা দণ্ড চুম্বক, এবং আমি তার অন্য পাশে আরো একটা দণ্ড চুম্বক রাখলাম। ঠিক আছে? বলো তো এই দণ্ড চুম্বক ২ টারও তো তোমার প্রান্ত থাকবে ডেফিনিটলি। তো এখন মনে করো যে আমার ১ম যে দণ্ড চুম্বকটা আমি আঁকছিলাম, এই দণ্ড চুম্বকটার প্রান্তটা এরকম। দেখো, এই পাশেরটা হচ্ছে তোমার নর্থ পোল এবং এই পাশেরটা হচ্ছে তোমার মনে করো সাউথ পোল। সেকেন্ডটার জন্য সেকেন্ডটার জন্য মনে করো আমার পোলগুলো এরকম যে এই পাশেরটা হচ্ছে আমার নর্থ পোল এবং পরেরটা হচ্ছে আমার সাউথ পোল। এখন তুমি চুম্বক দুটোকে যদি এভাবে রাখো না, তাহলে তুমি এখানে একটা মজার ঘটনা দেখবা। কি দেখবা বলো তো? তুমি দেখবা যে তোমার হচ্ছে এই যে নর্থ পোল এরা পরস্পরকে বিকর্ষণ করবে। কি করবে বলো তো? নর্থ পোল পরস্পরকে বিকর্ষণ করবে এবং দেখা যাবে চুম্বকটা কিছু পরিমাণ পিছনে চলে আসছে, কিছু পরিমাণ দূরে সরে গেছে বা কিছু পরিমাণ পিছনে চলে আসছে। তো একদম এই জিনিসটা তুমি এই আহ, যে তোমার মেইন যে চুম্বকটা ছিল, যে চুম্বকটা আসলে তোমার কেন্দ্রে অবস্থান করতেছে, এই চুম্বকটার ক্ষেত্রে তুমি একই জিনিস দেখবা যে দেখো তোমার নর্থ পোল একে অপরকে বিকর্ষণ করার কারণে ২ টা চুম্বক পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। আবার দেখবা তোমার এই পাশে দেখো, এই পাশে তোমার সাউথ পোল আছে এবং এই পাশে দেখো নর্থ পোল আছে। যেহেতু তোমার দুটো কমপ্লিটলি বিপরীতধর্মী প্রান্ত বা বিপরীতধর্মী তোমার পোল, যার কারণে দেখা যাবে কি বলতো, এরা একে অপরকে আকর্ষণ করতেছে। এখান থেকে আমি একটা আইডিয়া নিতে পারি যে আমার বিপরীতধর্মী যে তোমার প্রান্তগুলো আছে বা বিপরীতধর্মী যে আমার তোমার পোলগুলো আছে, এগুলো পরস্পরকে কি করে বলতো? আকর্ষণ করে। এবং তোমার সমধর্মী যে পোলগুলো রয়েছে, এগুলো কি করে? এগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখান থেকে আমি আরো একটা কথা বলতে পারি যে আমার নর্থ পোলকে কি করবে? বিকর্ষণ করবে। আচ্ছা, আবার বলতো সাউথ পোলকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক আছে? এই ২ ক্ষেত্রেই তুমি কি পাবা বলতো? বিকর্ষণ পাবা। অর্থাৎ এরা কিন্তু একে অপরকে বিকর্ষণ করবে। আবার দেখো, আমি যদি তোমাকে বলতাম নর্থ পোল এবং সাউথ পোল এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আবার মনে করো সাউথ পোল আর নর্থ পোল এরা পরস্পরকে কি করবে বলতো? আকর্ষণ করবে। কথা বুঝছো? মনে থাকবে এতটুকু। এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আরেকটা ব্যাপার মাথায় রাখবা, একটা চুম্বক কখনোই আমি ৩ বার বললাম কথাটা ভালো মতো করে মাথায় ঢুকায় নেওয়ার জন্য। একটা চুম্বক কখনোই অপর আরেকটা চুম্বক ব্যতীত কোথাও কোনো রিঅ্যাকশন দেয় না। রিঅ্যাকশন মানে সে কোথাও কোনো তোমার হচ্ছে কার্যকলাপ ঘটাবে না, বা সে কখনোই তুমি দেখবা না যে চুম্বকটা প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। মানে ধরো আমি মনে করো এই যে তোমার এটা একটা চুম্বক, তো এই চুম্বকটার আশেপাশে আমি যদি কোনো চুম্বক না রাখি, তাহলে আমি একে যতবারই ফোর্স অ্যাপ্লাই করি না কেন, এ কখনোই তোমার রিঅ্যাকশন দিবে না। এর কখনোই তুমি আকর্ষণ বল পাবা না, বিকর্ষণ বল পাবা না। যখন তুমি এর আশেপাশে একটা চুম্বক বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবা, তখনই কেবলমাত্র এই যে তোমার চুম্বকটা আছে, চুম্বকটা তখনই কেবলমাত্র সক্রিয় হবে অথবা চুম্বকটা তোমার হচ্ছে প্রতিক্রিয়া দেখাবে। তার আগে কখনোই তোমার প্রতিক্রিয়া দেখাবে না। এখন তোমাকে যদি আমি বলি তোমার কাছে একটা বার চুম্বক আছে এবং আমি তোমাকে বললাম যে তুমি চুম্বকটার কাছে যাও, তো তুমি কি ওই বার চুম্বকটা থেকে কোনো আকর্ষণ বল অনুভব করবা? করবা না। কিন্তু তুমি একটা চুম্বককে ঠিকই ওর কাছে নিয়ে যাও, দেখবা যে তোমার চুম্বকটা তোমার প্রতিক্রিয়া বল দেখাচ্ছে। যদি তাদের বিপরীত মেরুগুলা পাশাপাশি অবস্থান করে তাহলে আকর্ষণ হবে। দেখবা যে ২ টা চুম্বক খট করে একটা শব্দ করে একে অপরের সাথে লেগে যাবে। আর যদি দেখো যে প্রান্তগুলো বিপরীতমুখী, তাহলে দেখবা যে চুম্বক দুটো দূরে সরে যাচ্ছে। তার মানে দেখো, একটা চুম্বক অপর আরেকটা চুম্বক ক্ষেত্র বা অপর আরেকটা চুম্বক
যতক্ষণ না পর্যন্ত তুমি নিয়ে আসতেছো তার আশেপাশে ততক্ষণ পর্যন্ত সে কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করবে না বা প্রতিক্রিয়া দেখাবে না। ঠিক আছে? তো এই ঘটনাটা আমি কেন বললাম বা এই ব্যাখ্যাটা আমি কেন বললাম একটু পরেই বুঝতে পারবা। দেখো আমাদের চ্যাপ্টারটা কিন্তু তোমার চুম্বকত্ব নিয়ে, আমি আগেও বলছি তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া ও চুম্বকত্ব চ্যাপ্টারটার নাম। তাহলে বুঝতে পারতেছো যে আমার তড়িৎ প্রবাহের সাথে চুম্বকের যে ব্যাপার-স্যাপারগুলো এইগুলোই আমার এই চ্যাপ্টারের মুখ্য বিষয়। দেখো চ্যাপ্টারটার নামই বলে দিচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া। তার মানে আমরা মূলত যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের কারণে চুম্বক সৃষ্টি হয় বা চুম্বকত্বের যে ব্যাপারগুলো ঘটে সেই ব্যাপারগুলোই আমরা এই পুরো চ্যাপ্টারটা জুড়ে এক্সপ্লোর করব। কথা বুঝছো? তো সর্বপ্রথম তোমার বিজ্ঞানী ওয়েরস্টেড একটা পরীক্ষা করে, যে পরীক্ষার মাধ্যমে উনি প্রমাণ করেন যে আসলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়ার সাথে, সাথে তোমার এক ধরনের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যেটাকে আমরা তোমার ওয়েরস্টেডের পরীক্ষা বলেও চিনি, অথবা এই পরীক্ষাটা অনেক বেশি বিখ্যাত একটা পরীক্ষা। এই পরীক্ষাটার মাধ্যমে উনি দেখাইতে চাইছে যে আসলে যখন তোমার তড়িৎ প্রবাহিত হয় তখন তার আশেপাশে একটা তোমার চুম্বক বলয় সৃষ্টি হয় বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, বা তুমি বলতে পারবা চুম্বক বলরেখা সৃষ্টি হয়। আমি এখানে অনেকগুলো কথা বলছি, চুম্বক বলরেখা, চুম্বক বলয় অথবা চুম্বক ক্ষেত্র। এই যে আমি এতগুলো কথা বললাম, এই কথাগুলো আমি জানি তুমি কিছুই বুঝো নাই। আমি তোমাকে ধীরে ধীরে প্রতিটা জিনিসের ব্যাখ্যা দিব। আজকের যে প্রথম ক্লাসটা, আমার মনে হয় যে আমি জানি না যে কারা কারা তোমরা ক্লাসটা আমার সম্পূর্ণ দেখবা, তবে আমি এতটুকু বলতে পারি যে তোমরা যদি আমার লেকচারগুলো করার পর তুমি যদি অন্য কোনো লেকচার দেখো তাহলে দেখবা যে ওদের চেয়ে তুমি আমার লেকচারটা বেশি ভালো বুঝবা। আজকের যে পুরো ক্লাসটা আছে না, পুরো ক্লাসটাতে আমি তোমার বেসিক জিনিসপাতিগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার এই পরবর্তী চ্যাপ্টারটাকে বুঝতে অনেক বেশি সাহায্য করবে। দেখা যায় যে কি তোমার টিচাররা কি করে, একটা টপিক খুব ভালো মতো করে শেষ না করে মানে তোমার মেইন টপিকগুলোতে ঢুকে যায়, এবং তোমার দেখা যায় যে টিচারগুলো কিভাবে জানি পড়ায় ফেলতেছে, তোমরা বুঝতে পারো না। এটার ঘাটতিটা কি জানো? তোমাদের বেসিকে। তো আমি প্রথম ক্লাসটাতে পুরো বেসিকটা তোমাদেরকে কভার করে ফেলবো, এবং নেক্সট ক্লাসগুলোতে তুমি দেখবে যে কত সুন্দর মতো স্মুথলি চ্যাপ্টারটাকে বুঝতে পারতেছো। তো দেখো আমরা প্রথমেই দেখবো ওয়েরস্টেডের পরীক্ষাটা। এই পরীক্ষাটা দেখানোর জন্য আমি তোমাদের জন্য একটা সিমুলেশন ড্র করেছি বা সিমুলেশন বানিয়েছি। দেখো তোমরা এখন স্ক্রিনে একটা সিমুলেশন দেখতে পারতেছো। এটা তোমাদের জন্য বানানো আমার সিমুলেশন। তোমরা জানো আমি প্রায় সময়ই যে সিমুলেশনগুলো তোমাদের জন্য বানিয়ে থাকি সেগুলোকে আমি পাবলিক করে দিই। এটাও তুমি পেয়ে যাবা আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমার কমেন্টে দেওয়া লিঙ্কের মধ্যে। যাই হোক, দেখো এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে তোমার ওয়েরেস্টের যে এক্সপেরিমেন্টটা করছিল সেই এক্সপেরিমেন্টটাই, তবে তোমাদের কাছে একটু ডিজিটালি করা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এখানে দেখো এখানে কি আছে বলতো, এখানে আমার একটা তোমার কম্পাস আছে। এই যে দেখো এখানে আমার একটা কি আছে বলতো, একটা কম্পাস আছে, এবং দেখো হলুদ কালারের আমার এখানে একটা তার আছে। ঠিক আছে? আমি যদি তোমাকে একটু আমার কার্সরটা দিয়ে দেখাই, দেখো এটা হচ্ছে আমার কার্সরটা দিয়ে একটু যদি তুমি এই কার্সরটার দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা। দেখো এই যে এই জিনিসটাকে বলা হয় কি বলতো, এই জিনিসটাকে বলা হয় তোমার কম্পাস। ঠিক আছে? এই কম্পাসের ভিতরে যে কাঁটাটা দেখতেছো না, এই কাঁটাটা তোমার নর্থ পোল এবং সাউথ পোলের দিকে মুখ করে আছে, এবং এই কাঁটাটা কিন্তু তোমার চুম্বক দিয়ে তৈরি। ঠিক আছে? তার মানে তুমি বলতে পারবা যে এই যে তোমার কম্পাসটা, এখানে তোমার এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। কথা বুঝছো? এতটুকু বুঝতে পারছো? ওকে। তার মানে দেখো এই কম্পাসটার আশেপাশে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, বা একটা তোমার হচ্ছে চুম্বক যে ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। কথা বুঝছো? এবং দেখো এর সাথে কিছু দূরে তোমার একটা তার নেওয়া হয়েছে। এটা অবশ্যই একটা ধাতব পরিবাহী তার, যেটা দিয়ে তোমার বিদ্যুৎ চলাচল করতে পারে। তো এই তারটা এর আশপাশে নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পর আমি যদি এখানে তোমার ইলেকট্রিসিটি চলাচল শুরু করে দিই, তাহলে দেখবা যে কম্পাসটার মধ্যে যে তোমার কাঁটাটা আছে এদের এক ধরনের বিক্ষেপ সৃষ্টি হচ্ছে। বিক্ষেপ মানে তোমার বিচ্যুতি, অর্থাৎ এখন তারা যে পজিশনে আছে সেই পজিশন থেকে দেখবা যে কাঁটাটা তোমার সরে গেছে। এই পরীক্ষাটাই তোমার মূলত করছিল ওয়েরেস্টেড। আমি বুঝাবো যে কেন এটা হয়, কি কারণে হয়, সবকিছু ব্যাখ্যা তুমি খুব সিম্পলি পেয়ে যাবা। একদমই টেনশন করবা না। দেখো আমি যদি এখানে তোমার অ্যানিমেশনটা স্টার্ট করি, তাহলে দেখো এই যে আমার তড়িৎ যখন ফ্লো করতে শুরু করতেছে, দেখো তড়িৎ যখন ফ্লো করতে শুরু করতেছে, তখন দেখো এই যে হলুদ কালারের যে তুমি পয়েন্টগুলো দেখতে পারতেছো, তড়িৎগুলো কিন্তু সামনের দিকে অগ্রসর। তো তড়িৎগুলো যখন তোমার ফ্লো করা শুরু করতেছে, তখন দেখো কম্পাসের কাঁটাটা কিছু পরিমাণ বিক্ষেপ সৃষ্টি করছে, অর্থাৎ সে তার আদি জায়গা থেকে কিছু পরিমাণ সরে গেছে। তুমি চাইলে এটাকে আরেকবার দেখতে পারো। যখন আমি তোমার তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলাম, তখন দেখো আবারও সে আগের জায়গায় ফেরত আসলো। আমি যখন আবারও স্টার্ট করব, দেন আমি আবারও একই জিনিস রিপিট দেখবো, যে দেখো তোমার কি হচ্ছে, কাঁটাটা কিছু পরিমাণ বিক্ষেপ সৃষ্টি করতেছে বা তার আগের জায়গা থেকে বিচ্যুতি ঘটাচ্ছে। এই যে তার মানে দেখো, তো আমি একটু আগেই তোমাকে বলে আসলাম, একটা চুম্বক বা একটা চুম্বক ক্ষেত্র অন্য আরেকটা চুম্বক ক্ষেত্রের সংস্পর্শে এলেই কেবলমাত্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে ডেফিনেটলি এখানে এমন কোনো একটা কিছু আছে যার কারণে তোমার এই যে কম্পাসের যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছিল, এই চুম্বক ক্ষেত্রটা তোমার রিয়াক্ট
করতেছে এবং তোমার কাঁটাটা এক ধরনের বিক্ষেপ সৃষ্টি করতেছে। তার মানে এখানে অবশ্যই এই তড়িৎ প্রবাহর কারণে এক ধরনের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এই ২ চুম্বক ক্ষেত্রের মধ্যে তোমার এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যে প্রতিক্রিয়ার ফলস্বরূপ তোমার ওই কাঁটাটা কিছু পরিমাণ বিক্ষেপ সৃষ্টি করতেছে। কথা বুঝছো? একদম খুব সিম্পল কথা না? একদম খুব সিম্পল কথা না বলো? হ্যাঁ, অনেক কিন্তু সিম্পল কথা। এবার দেখো, তুমি তো বিক্ষেপটা দেখলা এরকম, ঠিক আছে? আমি যদি এখানে তোমার উল্টো পাশ থেকে কারেন্টটা ফ্লো করা স্টার্ট করি, অর্থাৎ দেখো এখন বর্তমানে যে দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে তার বিপরীত দিক দিয়ে যদি আমি কারেন্টটা ফ্লো করি, তাহলে দেখবা তোমার বিক্ষেপটা উল্টা দিকে হবে। দেখো, আমি তোমার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করতে শুরু করে দিলাম। এই বিপরীত দিকে কারেন্ট ফ্লো শুরু করার কারণে দেখা যাবে কি বলতো, তোমার হচ্ছে যে বিক্ষেপটা আগে যেদিকে হচ্ছিল, এবার অন্য কাঁটাটা বিক্ষেপটা সৃষ্টি করতেছে, বা দেখা যাবে যে বিক্ষেপটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই চেঞ্জগুলো কেন হয়, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া একটা কম্পাসেই কি এই ব্যাপারটা দেখা যাবে? এর আশেপাশে যদি আমি আরো অনেকগুলো কম্পাস রাখি তাহলে কি হবে? চলো এখন আমরা সেই জিনিসটাই দেখবো। এটার জন্য আমি তোমাদের এখানে সিমুলেশনের মধ্যে অনেকগুলো অপশন দিয়ে রাখছি। দেখো, এখানে তোমার রাইট হ্যান্ড রুলটাও দেয়া আছে, ঠিক আছে? এখানে তোমার রাইট হ্যান্ড রুলটাও দেয়া আছে। এই রুলটা কি, এটা আমরা পরবর্তীতে দেখবো। তোমরা আমার ক্লাসটা করার পর যখন সিমুলেশনটা ইউজ করবে না, তোমাদের একটা খুব সুন্দর প্রিমিয়াম ফিল হবে, ট্রাস্ট মি। অ্যান্ড তোমরা যারা ক্লাসটা করতেছো তারা অনেক বেশি উপকৃত হবা। অ্যান্ড এই উপকৃত হওয়ার কারণে আমার ক্লাসটা একটু শেয়ার তো করতেই পারো, তাই না? এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করতেই পারো, কারণ দেখো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমার নিজেরও ক্লাস নিতে একটু খারাপই লাগে, যে কিসের জন্য ক্লাস বানাচ্ছি, মানে একটু খারাপ ব্যাড ফিলিংস হয় আরকি। যাই হোক, তো তোমরা আমি যখন দেখি যে তোমরা আমাকে কমেন্ট করো যে, "ভাই এই জিনিসটা বুঝছি, এই জিনিসটা বুঝি নাই।" তখন আমার অনেক বেশি ভালো লাগে। সো ডেফিনিটলি একটু আমাকে করার চেষ্টা করবা, মোটিভেট করার চেষ্টা করবা, অ্যান্ড আমিও তোমাদেরকে যাতে প্রিমিয়াম ক্লাসগুলো এরেঞ্জ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে তাহলে আমি এখানে তোমার অনেকগুলা কম্পাস নিয়ে ফেলছি। দেখো, এখানে আমরা মোট ৫ টা কম্পাস নিয়ে ফেলছি। এখন আমরা এই ৫ টা কম্পাসের জন্যই পরীক্ষাটা একটু দেখার চেষ্টা করতেছি। দেখো, এখানে যদি আমি তোমার পজিটিভ কারেন্ট চালানো শুরু করি, তাহলে দেখবা ৫ টা কম্পাসের কাঁটাগুলোই কিন্তু তোমার বিক্ষেপ সৃষ্টি করতেছে। দেখছো? ৫ টা কম্পাসের কাঁটাগুলোই কি করতেছে বলো তো? বিক্ষেপ সৃষ্টি করতেছে। এবং এখানে তোমার বিক্ষেপটা কেন সৃষ্টি হচ্ছে? কারণ তড়িৎ প্রবাহের কারণে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। যে ম্যাগনেটিক ফিল্ডটার কারণে কম্পাসে থাকা যে ম্যাগনেটটা আছে সেটা রিঅ্যাক্ট করতেছে, বা সেটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। ঠিক আছে? যেই প্রতিক্রিয়া ফলস্বরূপ সে তার আগের জায়গা থেকে কিছু পরিমাণ বিক্ষেপ সৃষ্টি করতেছে, বা কিছু পরিমাণ বিচ্যুতির সৃষ্টি করতেছে। কথা বুঝছো? আচ্ছা, রিভার্স কারেন্টটা দিলেও কি মানে একই জিনিস দেখা যাবে ভাইয়া? হ্যাঁ, ডেফিনিটলি একই জিনিসই দেখতে পারবা। দেখো, একই জিনিসই দেখতে পারবা। এখানেও তোমার কিন্তু বিক্ষেপ সৃষ্টি হচ্ছে, কিন্তু উল্টো দিকে হচ্ছে। কেন উল্টো দিকে হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখব। তো এখান থেকে ওরস্টেড কিন্তু দেখায় নাই যে কেন আসলে উল্টো দিকে হচ্ছে, কেন আসলে তোমার বিক্ষেপটা সৃষ্টি হচ্ছে। এই কারণটা উনি কিন্তু আসলে দেখাইতে পারে নাই। বাট উনি বলতে পারছিল যে হ্যাঁ, অবশ্যই এখানে এক ধরনের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো আমার তড়িৎ প্রবাহর কারণে কিন্তু এক ধরনের কি তৈরি হচ্ছে বলতো? তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। যে তড়িৎ ক্ষেত্রের সাহায্যে, বা যেই তড়িৎ ক্ষেত্রের কারণে তোমার হচ্ছে কম্পাসের যে কাঁটাগুলো আছে সেগুলোর মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বা সেখানে বিক্ষেপ সৃষ্টি হচ্ছে। এই পরীক্ষাটাই করছিল তোমার বিজ্ঞানী ওয়েরস্টেড, এবং উনি দেখাইতে চাইছে যে আসলে তোমার এই তড়িৎ প্রবাহটার কারণেই তোমার এক ধরনের, বা তড়িৎ প্রবাহিত হলে তোমার এক ধরনের কি তৈরি হয় বলতো? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কথা বুঝছো? উনি আসলে দেখাইতে চাইছেন যে তোমার একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় বা কারেন্ট ফ্লো হয়, তখন কি তৈরি হয় বলতো? সেখানে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের কারণে তোমার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। উনি মূলত পরীক্ষাটার মাধ্যমে এই জিনিসটা দেখাচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে আমার একদিক দিয়ে কারেন্ট প্রবাহ করলে একরকম বিক্ষেপ সৃষ্টি হয়, আবার উল্টো পাশ থেকে কারেন্ট প্রবাহ করলে আরেক রকমের বিক্ষেপ সৃষ্টি হয়। তো এই বিক্ষেপগুলো কেন তোমার আলাদা আলাদা হয়, এই জিনিসটা কিন্তু উনি ব্যাখ্যা করে নাই বা ব্যাখ্যা দেয় নাই। এই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করব। দেখো, তুমি যদি একটু ভালো মতো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা। একটু ভালো মতো করে খেয়াল করলে বুঝতে পারবা। দেখো, তোমার এখানে যে কম্পাসটা দেখো, তোমার সাউথ থেকে নর্থের দিকে মুখ করেছিল, তাই না? সাউথ থেকে নর্থের দিকে মুখ করেছিল, বা তুমি বলতে পারো উত্তর এবং দক্ষিণ মুখ বরাবর আসলে তোমার কম্পাসটা অবস্থান করতেছে। যখন তুমি হচ্ছে এই যে এখানে তোমার কি, এটা একটা বর্তনী না? এই বর্তনীর মধ্যে তোমার একটা ব্যাটারি আছে। এই ব্যাটারি দেখো, পজিটিভ প্রান্ত থেকে তোমার ইলেকট্রিসিটি কিন্তু প্রবাহ হচ্ছে, তাই না? এই ইলেকট্রিসিটি কিন্তু তোমার এই বর্তনীর যে তারটা আছে, তারটা একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের ভিতর দিয়ে যখন তোমার গমন করতেছে, বা তোমার যখন পরিবহন করতেছে, বা তোমার যখন প্রবাহিত হচ্ছে, তখন দেখা যাবে কি বলতো? তোমার হচ্ছে ইলেকট্রিসিটির দিকটা কিন্তু এই দিক বরাবর, তাই না? ওকে, তার মানে দেখো, সে যখন এই পাশ দিয়ে, মানে তোমার মানে তোমার হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যখন সেটা তোমার নেগেটিভ প্রান্তে প্রবেশ করতেছে, এবং দেখো তুমি তীর চিহ্নটা দিয়ে দিকটা বুঝতে পারতেছো, তখন দেখা যায় কি বলতো? তোমার যে নর্থ পোলটা আছে, যেটাকে আমরা বাংলায় বলি তোমার উত্তর মেরু, এই উত্তর মেরুটা কিছু পরিমাণ উপরের দিকে উঠে যায়। দেখো, উত্তর মেরুটা কি হয়েছে বলতো? কিছু পরিমাণ উপরের দিকে উঠে গেছে। এবং দেখো, তোমার সাউথ পোলটা কিছু পরিমাণ নিচের দিকে নেমে গেছে। দেখছো, সাউথ পোলটা তোমার কিছু পরিমাণ কি হয়েছে বলতো? নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে? আবার তুমি যদি রিভার্স কারেন্ট একটু চিন্তা করো, তাহলে দেখবা যে তোমার
রিভার্স কারেন্টের বেলা তুমি দেখবা যে তোমার দেখো এবার কারেন্টের দিকটা উল্টো দিকে, তাই না? এবার দেখো কারেন্টের দিকটা উল্টো দিকে। এই কারেন্টের দিকটা উল্টো দিকে হওয়ার কারণে দেখা যায় যে সাউথ পোলটা এবার তোমার উপরের দিকে উঠে গেছে এবং নর্থ পোলটা তোমার কিছু পরিমাণ নিচের দিকে নেমে গেছে। কেন হইলো এই ব্যাপারটা আমরা এখন বুঝার চেষ্টা করব। আচ্ছা বলো তো সাউথ পোলটা কেন উপরের দিকে উঠে গেছে? আচ্ছা বলো, সাউথ পোলটা উপরের দিকে উঠে যাওয়া মানে কি? এখানে একটা আকর্ষণ বল হইছে। একটা চৌম্বক ক্ষেত্র অপর আরেকটা চৌম্বক ক্ষেত্রকে যতক্ষণ না পর্যন্ত আকর্ষণ করবে ততক্ষণ পর্যন্ত সে কি তার কাছে যাবে? যাবে না তো। তার মানে আকর্ষণ বল তৈরি হইলেই সে হচ্ছে তার কাছে যাবে বা তার সংস্পর্শে আসবে। অর্থাৎ একটা চুম্বক আরেকটা চুম্বককে কখন আকর্ষণ করবে? যখন তাদের নর্থ পোল এবং সাউথ পোল বা তোমার হচ্ছে বিপরীতধর্মী যে তোমার ২ টা মেরু, এই ২ টা মেরু যখন তোমার বিপরীতধর্মীভাবে অবস্থান করবে, মেরুগুলো যখন তোমার বিপরীতধর্মীভাবে অবস্থান করবে, তখনই কেবল তাদের মধ্যে আকর্ষণ বল তৈরি করা সম্ভব। তার মানে তুমি দেখো যে তুমি এখান থেকে একটা জিনিস বা একটা সিদ্ধান্তে আসতে পারো, যে সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে তোমার যদি বিপরীত দিক থেকে অর্থাৎ এই দিক থেকে তড়িৎ প্রবাহ চালু করা হয় তাহলে দেখা যাবে কি বলতো তোমার সাউথ পোলটা কিছু পরিমাণ উপরের দিকে উঠে যাচ্ছে। এই উপরের দিকে উঠে যাওয়ার কারণ কি বলতো? আকর্ষণ। দেখো তো সাউথ পোলটা কাকে আকর্ষণ করতেছে? সাউথ পোলটা কিন্তু তোমার একটা নর্থ পোলকে আকর্ষণ করতেছে। তার মানে তুমি বলতে পারবা যে এইখানে কিন্তু তোমার একটা নর্থ পোল তৈরি হচ্ছে বা একটা তোমার উত্তর মেরু তৈরি হচ্ছে। যে উত্তর মেরুকেই তোমার আকর্ষণ করতেছে তোমার এই সাউথ পোলটা। এবং দেখো তোমার এখানে যে নর্থ পোল তৈরি হচ্ছে এটাকে তুমি চাইলে এইভাবেও চিন্তা করতে পারো। দেখো নর্থ পোলকে কি করে? বিকর্ষণ করে। যার কারণে এই পাশে যে প্রান্তটা আছে এই প্রান্তটা তোমার কিছু পরিমাণ নিচের দিকে নেমে যাচ্ছে। কথা বুঝতে পারছো? তার মানে তুমি এখান থেকে একটা ধারণা তো একদমই ক্লিয়ার যে এখানে একটা তোমার নর্থ পোল তৈরি হচ্ছে। আবার দেখো যখন তোমার তড়িৎটা এভাবে প্রবাহিত হচ্ছিল তখন এই ক্ষেত্রে দেখো তোমার নর্থ পোলটা আবার উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে এখানে একটা তোমার সাউথ পোল তৈরি হচ্ছে। সাউথ পোল তৈরি হলেই তো তোমার নর্থ পোলটা সাউথ পোলকে আকর্ষণ করবে, যার কারণে সে কিছু পরিমাণ উপরের দিকে উঠে যাবে। আবার দেখো এখানে সাউথ পোল তৈরি হয়েছে যেহেতু তার কারণে কি হবে বলতো? সাউথ পোলটা সাউথ পোলকে বিকর্ষণ করবে, অর্থাৎ সাউথ পোলটা তোমার কিছু পরিমাণ নিচের দিকে নেমে আসবে, যার কারণে এখানেও এক ধরনের বিক্ষেপ সৃষ্টি হবে। কথা বুঝা গেছে? এবং এই বিক্ষেপটা কিন্তু তোমার পরিবাহী তারের সাথে সমকোণে থাকার জন্য তৈরি হয়। কথা বুঝতে পারছো? অর্থাৎ এই তারটাকে দেখে তোমার মনে হবে, সরি তারটা না, তোমার কম্পাসটাকে দেখে মনে হবে যে তোমার সেটা পরিবাহী যে তারটা আছে তার সাথে 90 ডিগ্রি কোণে থাকতে চাচ্ছে। কথা বুঝছো? দেখো কেন সাউথ পোল কেন নর্থ পোল এইভাবে কেন বাঁক হচ্ছে, কেন ওভাবে বাঁক হচ্ছে, এই জিনিসগুলো আমরা একটু পরেই বুঝবো। তবে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এখান থেকে এক ধরনের তড়িৎ তোমার সরি এক ধরনের চৌম্বক ক্ষেত্র তোমার সৃষ্টি হচ্ছে, যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার কারণে তোমার মূলত এই রিঅ্যাকশন বা এই প্রতিক্রিয়াগুলো এখান থেকে দেখা যায়। কথা ক্লিয়ার? ওকে। এইটাই ছিল আমার ওয়েরস্টেটের যে তোমার পরীক্ষাটা সেটা, অর্থাৎ তড়িৎ প্রবাহের কারণে কিন্তু তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ওকে। চলো দেখো এই ওয়েরস্টেটের পরীক্ষায় এই কথাটাই বলা হচ্ছে, যেহেতু কেবলমাত্র কোনো চৌম্বক ক্ষেত্রের প্রভাবেই চৌম্বক শলাকাটির বিক্ষেপ সম্ভব, অতএব নিশ্চয়ই ওই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয় এবং এর দিকটা এখানে বলে দেওয়া হচ্ছে যে এবং এর প্রাবল্য ও অভিমুখ ওই তড়িৎ প্রবাহের মাত্রা ও অভিমুখের উপর নির্ভরশীল। এইখানে মূলত পরের অংশটা দিয়ে তোমার দিকটাকে বুঝায় দেওয়া হয়েছে, বাট এখান থেকে যে মোদ্দা কথা বা তোমার যে সামারি কথাটা সেটা হচ্ছে ভাইয়া তড়িৎ প্রবাহ হলে সেখানে তোমার একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। কথা বুঝছো? আচ্ছা চলো এবার হচ্ছে দেখো এই যে তোমাদেরকে যদি আমি রিয়েল ফুটেজটা দেখাই, এটা হচ্ছে আমাদের একদমই রিয়েল ফুটেজ যেটা উনি পরীক্ষা করছিল। পরীক্ষা করার সময় দেখো উনি এই কাজটা করছিল, দেখছো এখানে তোমার একটা তার দেখতে পারতেছো? এই যে দেখো এখানে তোমার কিন্তু একটা তার আছে, এই তারটা দেখো একটা পরিবাহী তার যেটা দিয়ে তোমার কারেন্ট ফ্লো করতেছে, এবং কারেন্ট ফ্লোটা করার কারণে দেখো কম্পাসটা কি করতেছে তোমার হচ্ছে উঠানামা করতেছে, তাই না? এই যে কম্পাসটা তোমার উঠানামা করতেছে এটা দেখে উনি বলছিল যে ও আচ্ছা, যেহেতু কম্পাসটা উঠানামা করতেছে তাহলে ডেফিনেটলি এখানে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবেই আসলে মূলত এই যে তোমার যে কম্পাসটা আছে না, কম্পাসটা তোমার কি করতেছে বলো তো? প্রতিক্রিয়া দেখাচ্ছে বা কম্পাসের কাঁটাগুলো বিক্ষেপ সৃষ্টি করতেছে। কথা ক্লিয়ার? ওকে, দেখো তোমরা রিয়েল ফুটেজটাও দেখে গেলা। এবার চলো আমরা যে জিনিসটা দেখবো সেটা হইতেছে তোমার একটা সরল পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তোমার বিদ্যুৎ প্রবাহ হয় তাহলে কিভাবে তোমার আসলে তোমার চুম্বক ক্ষেত্রটা তৈরি হয় সেটা। কথা বুঝতে পারছো? আচ্ছা সরল পরিবাহী দিয়ে শুরু করব, তার আগে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে তোমার চুম্বক বলরেখা জিনিসটা কি। ঠিক আছে, চুম্বক বলরেখা জিনিসটা কি? দেখো এখানে তোমার বলা হচ্ছে যে লম্বা সোজা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলে এর চারদিকে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তা চৌম্বক শলাকার সাহায্যে চৌম্বক ক্ষেত্র রেখা বা চৌম্বক আবেশ রেখা অঙ্কিত করে দেখানো যায়। রেখাগুলিকে তোমার চৌম্বক বলরেখাও বলা হয়। তার মানে দেখো মূলত তোমার যে চৌম্বক ক্ষেত্র আছে না, চৌম্বক ক্ষেত্র হচ্ছে, দাঁড়াও আমি এখানে লিখে দেই। তাহলে দেখো আমি বলতে পারবো আমার চৌম্বক ক্ষেত্র কি বলতো? চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার চৌম্বক বলরেখার সমষ্টি। তার মানে দেখো যতগুলো তোমার বলরেখা সৃষ্টি হবে সবগুলোকে একত্রে তুমি একটা অঞ্চল চিন্তা করতে পারো বা একটা তুমি অংশ চিন্তা করতে পারো অথবা একটা ক্ষেত্র চিন্তা করতে পারো। এই ক্ষেত্রটাকে তোমার বলা হয় চৌম্বক ক্ষেত্র। কথা বুঝতে পারছো? এবং দেখো এখানে তুমি দেখতে পারতেছো, এবং দেখো তোমার পাশে চিত্রটার মধ্যে খুব ভালো মতো করে ভিজিবল ব্যাপারটা দেখো। এখানে তোমার একটা তার আছে, তার বলতে একটা তোমার পরিবাহী তার, এবং এই পরিবাহী তারটা যেহেতু তোমার এক লাইন বরাবর বা একটা স্ট্রেট লাইন বরাবর, এই জন্য এটাকে তোমার বলা হয়
লম্বা সোজা পরিবাহী বা সরল পরিবাহী। কি বলা হয় বলো তো? লম্বা সোজা পরিবাহী অথবা সরল পরিবাহী অথবা সিম্পল কন্ডাক্টর। কথা বুঝছো? কন্ডাক্টর মানে কিন্তু পরিবাহী। আচ্ছা, তাহলে এটার মধ্য দিয়ে তোমার যদি তড়িৎ ফ্লো করে নিচ থেকে উপরের দিকে, তাহলে দেখা যাবে যে এর আশেপাশে এই ধরনের অনেকগুলো রেখা তৈরি হচ্ছে। এই রেখাগুলোর একত্রকে আমরা বলতে পারবো কি বলতো? চৌম্বক ক্ষেত্র। কথা বুঝছো? এবং এই রেখাগুলোকে বলতে পারবো চুম্বক বলরেখা। কথা বুঝছো? আচ্ছা, খুব ভালো কথা। এবার চলো, ইংলিশে এটাকে বলা হয় তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইনস। হোপফুলি তুমি এই ব্যাপারগুলো জানো, এখানে লেখা আছে, একটু পড়ে নিবা। এই জিনিসটাকে তুমি যদি একদম রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স করতে চাও, তাহলে তুমি এক কাজ করতে পারো। তুমি অনেকগুলো লোহার গুঁড়াকে একটা বার চুম্বকের আশেপাশে ছেড়ে দিতে পারো। তুমি দেখবা যে লোহার গুঁড়োগুলো এভাবে সুসজ্জিত হয়ে গেছে বা এভাবে তোমার সজ্জিত হয়ে গেছে। এটা দেখে তোমার কি মনে হবে জানো? এটা দেখে তোমার মনে হবে যে তোমার যে নর্থ পোলটা আছে, নর্থ পোল থেকে তোমার রেখাগুলো বা তড়িৎ যে বলরেখাগুলো আছে, এই তড়িৎ বলরেখাগুলো দেখা যাবে তোমার নর্থ পোল থেকে তৈরি হয়ে তোমার সাউথ পোলে প্রবেশ করতেছে। ঠিক আছে? অথবা দেখা যাবে যে নর্থ পোল থেকে বের হয়ে যাচ্ছে তড়িৎ বলরেখাগুলো এবং এটা তোমার সাউথ পোলে গিয়ে প্রবেশ করতেছে। দেখবে এইভাবে তোমার সজ্জিত হয়ে যাবে। কথা বুঝছো? আর চলো আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বো, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের দিক। এই জিনিসটা তুমি যদি না বুঝো, তাহলে এই চ্যাপ্টারটার 90% জিনিসই তুমি বুঝতে পারবা না। কারণ পরবর্তী প্রতিটা অংশে, প্রতিটা ক্লাসে, প্রতিটা জায়গায় আমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্লাই করব। এবং আমি তোমাকে খুব শর্টেস্ট ওয়েতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না, তোমাদেরকে চ্যাপ্টারটা পড়ানোর জন্য আমি আরও 4 দিন আগে থেকে স্টাডি করতেছিলাম। আমি গতকালকেও একটা ক্লাস রেকর্ড করছি, কিন্তু সেটা পাবলিক করে নেই, কারণ আমার ক্লাসটা মনোপুত হয় নাই। তো আমার মনে হয়েছে যে আমাকে আরও বেশ কিছু জিনিসপাতি একটু অ্যাড করে পড়াইতে হবে। যার কারণে আমি আবার নতুন করে রেকর্ডিং শুরু করছি। মানে এইটার পিছনে আমি অনেক বেশি সময় দিছি, জাস্ট তোমাদেরকে একটা সুন্দর কোয়ালিটি ক্লাস প্রোভাইড করার জন্য। কেননা আমি যখন তোমার ইউটিউবেও ক্লাসগুলো দেখলাম যে তোমার মানে কিরকম রিসোর্সেস আসলে ইউটিউবে পাওয়া যাচ্ছে, আমি দেখলাম যে আশানুরূপ খুব একটা ভালো কিছু পাওয়া যাচ্ছে না এই চ্যাপ্টারটার জন্য। তো আমি চাই যে আমার চ্যাপ্টারটা এমন একটা জায়গায় যাক, যে জায়গায় গেলে তোমরা মানে সবাই দেখলে উপকৃত হবা বা তোমরা বলবা যে না, আমার সময়টা নষ্ট হয় নাই। তো দেখো, আমি এখানে তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের দিকটা তোমাকে ব্যাখ্যা করব। ঠিক আছে? তার মানে দেখো, আমরা এখন বর্তমানে যে টপিকটা পড়তেছি, এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা যদি না বুঝো না, তাহলে তুমি দেখবে যে চ্যাপ্টারটা কিছুই বুঝতে পারতেছো না। তো এই যে দেখো, তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের দিকটা দেখানোর জন্য আমাকে অবশ্যই একটা রুলস ফলো করতে হয়, যেটাকে আমরা বলি তোমার রাইট হ্যান্ড রুল। কি বলি বলো তো? রাইট হ্যান্ড রুল। অর্থাৎ আমাদের এই রুলটার মাধ্যমে আমরা দেখবো যে তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হচ্ছে সেটা। ঠিক আছে? আচ্ছা দেখো, এই জন্য তোমাকে কি করতে হবে? এই পাশে একটা ছোট্ট অ্যানিমেশন দেওয়া আছে, অ্যানিমেশনটা একটু লক্ষ্য করো। দেখো, তুমি একটা হাত নিলা, তোমার যে ডান হাতটা, তুমি সেই ডান হাতটা নিবা। নেওয়ার পর দেখো, তুমি তড়িৎ প্রবাহের দিকের সাথে তোমার যে বুড়ো আঙ্গুলটা আছে সেটাকে তুমি একদম সেই বরাবর রাখবা। বরাবর রাখার পর তোমার যে 4টা আঙ্গুল দেখতেছো না, এই 4টা আঙ্গুলকে তুমি বলতে পারবা চৌম্বক বলরেখা। এই 4টা বলরেখা দিয়ে তোমার একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এই ক্ষেত্রটা দেখো, তুমি হাতটাকে যেভাবে রোটেট করতেছো, এই রোটেশনটাই তোমার মূলত চৌম্বক বলরেখার রোটেশন বলতে পারো, অথবা বলতে পারো যে চৌম্বক ক্ষেত্রের রোটেশন। কথা বুঝছো? তার মানে চৌম্বক ক্ষেত্রের রোটেশনটা কিন্তু তুমি এইভাবে বের করতে পারবা। তোমার হাতটা যেভাবে মুষ্টি করতেছো বা তুমি হাতটা যেভাবে রোটেট করতেছো, সেই রোটেট করাটা বা মানে তোমার এটাকে আমরা কি বলি? ফ্লোট বলি না? তো এই ফ্লোট করাটা, এটাকে তুমি বলতে পারবা এটাই হচ্ছে আমার কি বলতো? তোমার চৌম্বক ক্ষেত্রের দিক। কথা বুঝছো? আমি জিনিসটাকে তোমাকে একটু এর পরের স্লাইডগুলোতে একটু ভালো মতো করে এক্সপ্লেন করবো, প্যারা নাই। দেখো, আমরা আরেকটা জিনিস আমি তোমাকে যেটা বললাম, যে দেখো, তোমার তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের দিকটা, জিনিসটা দেখতে এরকম লাগে কিছুটা, যে দেখো তোমার কাছে একটা তার আছে, যে তারটা তোমার হচ্ছে তড়িৎ পরিবাহী একটা তার। তো এই তারটার আশেপাশে দেখা যায় যে তোমার এইরকম ভাবে তোমার এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কথা বুঝছো? দেখো, তোমার এই তারটার আশেপাশে এইভাবেই তোমার হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কথা বুঝে গেছে? দেখো, চৌম্বক ক্ষেত্রটাকে আমি এখানে আঁকার চেষ্টা করছি। হোপফুলি তুমি বুঝতে পারছো। ঠিক আছে? এখন আমরা দেখো যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে তোমার এই তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে? এর জন্য আমরা তোমার প্রথমে একটা সরল পরিবাহী নিয়ে ফেলবো। সরল পরিবাহী মানে হচ্ছে তোমার এমন একটা পরিবাহী যেটা দিয়ে তোমার খুব সিম্পল, অর্থাৎ এখানে কোনো কমপ্লেক্স ওয়েতে কারেন্ট প্রবাহ করে না, বরং তোমার একটা লাইন দিয়েই কারেন্ট যাচ্ছে। এরকম পরিবাহীগুলোকে আমরা তোমার সিম্পল কন্ডাক্টর বলে থাকি বা সরল পরিবাহী বলে থাকি। যেরকম একটা একখণ্ড তারকে তুমি বলতে পারবা একটা সরল পরিবাহী। কারণ দেখো, এর কারেন্টে যাওয়ার যে মানে কারেন্টটা ফ্লো করার যে দিকটা, সেই দিকটা একদিক বরাবর। এখানে কোনো তোমার কমপ্লেক্সিটি নাই, যার কারণে এটাকে তোমার বলা হয় সিম্পল কন্ডাক্টর। ওকে? কথা বুঝছো? এবং দেখো, এটা কিন্তু তোমার তড়িৎবাহী তার অবশ্যই। আচ্ছা, তো এই তারটা দিয়ে কিন্তু তোমার দেখো এক ধরনের তড়িৎ যাচ্ছে নিচ থেকে উপরের দিকে। তো এখন যদি আমি এখান থেকে দেখতে চাই যে আমার এইদিকে, মানে আমার এইটার জন্য আমার হচ্ছে কোথায় বা কিভাবে আমার তোমার চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে বা তার দিকটা কোন দিকে হবে, সেই জিনিসটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করতে হবে। এর জন্য দেখো, আমি তোমার
একটু দেখানোর চেষ্টা করি। এই রুলটা বোঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে ডান হাতটা আছে, ডান হাতে যে বুড়ো আঙুলটা আছে যেটাকে আমরা তোমার বৃদ্ধা আঙ্গুলিও বলে চিনি। এই বৃদ্ধা আঙ্গুলিটাকে তোমার হচ্ছে যেদিক দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে বা যেই তোমার পরিবাহী তারটা দিয়ে কারেন্ট ফ্লো করতেছে সেই দিক বরাবর অর্থাৎ কারেন্ট ফ্লো এর দিক বরাবর তোমাকে এই বুড়ো আঙ্গুলটাকে রাখতে হবে। বুঝতে পারছো? তুমি যদি একটু লক্ষ্য করার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবা। দেখো আমি বুড়ো আঙ্গুলটাকে হচ্ছে আমার তড়িৎ প্রবাহের দিক বরাবর রাখলাম। তাহলে রাখার পর আমার হাতের যে ৪ টা আঙ্গুল বাকি থাকতেছে, এই ৪ টা আঙ্গুল হচ্ছে আমার চুম্বক বলরেখা এবং এই চুম্বক বলরেখাগুলো আমার চুম্বক ক্ষেত্র তৈরি করবে এবং এই হাতের রোটেশনটা এটি আমার নির্দেশ করবে তোমার চুম্বক ক্ষেত্রের দিকটা। কথা বুঝছো? এখন দেখো তাহলেই তুমি বুঝতে পারবা। দেখো আমি রাখলাম। রাখার পর দেখো আমার এই যে হাতের রোটেশনটা লক্ষ্য করো। দেখো তোমার কি মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে না যে আমার হাতে যে ৪ টা বলরেখা আছে বা ৪ টা আঙ্গুল আছে সেটা বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে? কি মনে হচ্ছে? সেটা বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে? দেখো আরেকবার একটু দেখো, বুঝতে পারবা। খুব কঠিন জিনিস না কিন্তু। দেখো তোমার কি মনে হচ্ছে? দেখো হাতের যে ৪ টা আঙ্গুল আছে সেই ৪ টা আঙ্গুল তোমার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এরকম মনে হচ্ছে না? আমি তোমাকে যদি আরেকটু দেখাই দেখো। আরেকটু দেখো। দেখো তোমার কি মনে হবে? এই যে হাতের যে ৪ টা আঙ্গুল সেটা মনে হচ্ছে যে তোমার বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে? বোর্ডের ভিতরে ঢোকা মানে কি বলতো? তোমার বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে। কারা ঢুকতেছে? তোমার যে চুম্বক বর্ণালীগুলো আছে বা তোমার চুম্বক যে রেখাগুলো আছে সেই রেখাগুলা। কথা বুঝছো? চুম্বক যে বলরেখাগুলো আছে সেই বলরেখাগুলো দেখে মনে হবে যে তোমার বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে? রোটেশনটা একটু ভালো মতো করে লক্ষ্য করো। এই ভিতরে ঢোকা অ ক কথাটা বুঝাতে আমরা হচ্ছে তোমার ক্রস চিহ্নটা ইউজ করি। কি চিহ্ন ইউজ করি বলতো? ক্রস চিহ্ন ইউজ করি। এই ক্রস চিহ্ন মানে কি জানো? ক্রস চিহ্ন মানে হচ্ছে তোমার লম্বভাবে ভিতরে। লম্বভাবে ভিতরে। তার মানে দেখো তোমার যে চুম্বক বলরেখাগুলো আছে সেগুলো কি করতেছে বলতো? লম্বভাবে ভিতরের দিকে প্রবেশ করতেছে। তোমার এই যে চুম্বক বলরেখাগুলো এই যে এভাবে গিয়ে লম্বভাবে তোমার হচ্ছে দেয়ালের ভিতরে প্রবেশ করতেছে এবং এটাকে চাইলে এটাকে কেন ক্রস দিয়ে প্রকাশ করা হয় এই জিনিসটাকে মনে রাখার জন্য আমি তোমাকে একটা সুন্দর উপায় বলে দিই। তুমি হয়তোবা তীর ধনুক দেখছো যে এটা দিয়ে তোমার তীর আসলে চালনা করা হয়। দেখবে যে তীরের পিছনের অংশে তোমার এক ধরনের ফেদার টাইপের ডিজাইন করা থাকে যে ডিজাইনটাকে তুমি দূর থেকে দেখলে এরকম ক্রস মনে হবে। দেখলে বুঝতে পারবা। তো দেখো ক্রস মানে কি? দেখো একটা তীর কিন্তু একটা জায়গার ভিতরে ঢুকে যায়। একটা তীর কিন্তু কোথাও ঢুকে যায়। মানে তীরের কাজ কি? ঢুকে যাওয়া না? তার মানে দেখো তোমার ঢুকে যাচ্ছে বোঝাতে আমরা তোমার ক্রস সাইনটা ইউজ করে থাকি। চুম্বক যে বলরেখাগুলো ছিল ওই চুম্বক বলরেখাগুলো কি করতেছিল বলতো? তোমার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে? এরপরে কি হবে বলতো? ভিতরের দিকে তো ঢুকলো। ঢোকার পর দেখো এবার তোমার মনে হবে দেখো এই যে তোমার ভিতরের দিকে ঢুকে গেল। ঢোকার পর দেখো তোমার মনে হবে যে তোমার হচ্ছে অপর পাশ দিয়ে বের হয়ে আসতেছে। দেখো অপর পাশ দিয়ে তোমার কি মনে হবে বলো তো? অপর পাশ দিয়ে তোমার মনে হবে বের হয়ে আসতেছে। কথা বুঝছো? এই বের হয়ে আসা অর্থে আমরা হচ্ছে তোমার ডট কথাটা ইউজ করি। ঠিক আছে? দেখো মনে হবে তোমার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে তোমার চুম্বক বলরেখাগুলো বের হয়ে আসতেছে। তার মানে দেখো বের হয়ে আসা বলতে আমরা তোমার ডট দিয়ে বুঝাই। ঠিক আছে? বের হয়ে আসা মানে ডট দিয়ে বোঝানো হয়। এটাকে তুমি বলতে পারবা লম্বভাবে বাহিরে। লম্বভাবে বাহিরে। কথা বুঝছো? তার মানে দেখো তোমার চুম্বক বলরেখাগুলো যখন ভিতরে ঢুকে বাইরে বের হয়ে আসে, বাইরে বের হয়ে আসাটাকে আমরা তোমার ডট দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে? দেখো আমার যখন তোমার তড়িৎটা নিচ থেকে উপরের দিকে ফ্লো করবে তখন হচ্ছে আমাকে বুঝতে হবে আমার যে ডান অংশটা আছে বা আমার যে ডান দিকটা আছে এই যে এই পাশের দিকটাকে আমি ডান দিক বলতে পারি, এই পাশের দিকটাকে আমি বাম দিক বলতে পারি। আমার যে ডান দিকটা আছে ডান দিকটা আমার কি হবে বলো তো? ডান দিকটা আমার ক্রস হবে এবং দেখো আমার বাম দিকটা কি হবে? ডট হবে। জাস্ট এই দুটো মনে রাখবা যে আমার তড়িৎ প্রবাহটা যদি নিচ থেকে উপরের দিকে হয় অবশ্যই তড়িৎ প্রবাহের যে দিকটা সেই দিকটা মনে রাখতে হবে। তড়িৎ প্রবাহের দিকটা যদি তোমার নিচ থেকে উপরের দিকে হয় তাহলে আমার ডান দিকটা হবে ক্রস এবং বাম দিকটা হবে আমার ডট। জাস্ট এই এতটুকু কথা মনে রাখো, তোমাকে আর কষ্ট করে বের করতে হবে না। আমি তোমাকে অনেকগুলা নেমোনিক বুঝাই দিব। জাস্ট এই একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার যদি তড়িৎ প্রবাহটা কখনো নিচ থেকে উপরের দিকে হয় তাহলে এই রাইট হ্যান্ড রুলটা একটু মনে রাখবা। আর জাস্ট এটা আর কিচ্ছু মনে রাখতে হবে না, বিশ্বাস করো বাকিটা তুমি নিজেই করে ফেলতে পারবা। তো রাইট হ্যান্ড রুলটা আমার কি বলতেছে বলো তো? আমি রাইট হ্যান্ড রুলটা আমি আরেকবার একটু বুঝাই দেই। দেখো রাইট হ্যান্ড রুলটা তোমার বলতেছে যে আমার যে তোমার বৃদ্ধাঙ্গুলিটা আছে এটাকে আমি তোমার তড়িৎ প্রবাহের দিকের সাথে রাখবো। তাহলে আমার হাতে যে ৪টা আঙ্গুলি বাকি থাকে এই ৪টা আঙ্গুলি বা এই ৪টা আঙ্গুল হচ্ছে আমার তোমার চুম্বক বলরেখাগুলোকে নির্দেশ করে এবং এই তোমার ৪টা আঙ্গুলের যে তোমার রোটেশন এটি হচ্ছে তোমার চুম্বক বলরেখার রোটেশন। কথা বুঝছো? এবং আমি দেখলাম যে আমার ডান দিক দিয়ে হচ্ছে তোমার মনে হয় যে চুম্বক বলরেখাগুলো তোমার ভিতরে প্রবেশ করতেছে এবং বাম দিক দিয়ে দেখে মনে হয় যে আমার চুম্বক বলরেখাগুলো বের হয়ে আসতেছে। ঠিক আছে? জাস্ট এটা মনে রাখবা যে ডান দিকে ক্রস বাম দিকে ডট। চাইলে তুমি মনে রাখতে পারো যে তোমার ডান হাতটা ক্রস বাম হাতটা ডট। কথা বুঝছো? চাইলে তুমি তোমার ডান হাতে একটা ক্রস সাইনও এঁকে রাখতে পারো যাতে ভুলে না যাও। ঠিক আছে? তোমার ডান দিক এখন থেকে যখনই দেখবা তুমি সবসময় একটা জিনিস রিকল করবা যে তুমি ডান দিকে চাই দেখবা না কেন? সবগুলোই কি বলতো? ক্রস। বাম দিকে যা দেখবা সবগুলোই হচ্ছে তোমার ডট। ঠিক আছে? যদি তুমি নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহ ফ্লো করো। কথা বুঝছো? জাস্ট এতটুকু একটু মনে রাখতে পারো তাহলেই আর কোনো অসুবিধা হবে না। আমরা এখন যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড
লাইনস বা যেটাকে আমরা তোমার চুম্বক বলরেখা বলেও চিনি। এই চুম্বক বলরেখার যে ডিরেকশনটাই বা দিকটা, আমরা এই দিকটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমার কাছে এখানে একটা বার ম্যাগনেট আছে বা একটা দণ্ডচুম্বক আছে। দণ্ডচুম্বকের ২ টা প্রান্ত দেখতে পারতেছি। একটা উত্তর মেরু এবং একটা দক্ষিণ মেরু। দেখো, এখান থেকে তুমি দেখলেই বুঝতে পারবা, তোমার যে এখানে চুম্বক বলরেখাগুলো আছে, এই চুম্বক বলরেখাগুলো তোমার দেখে মনে হবে যে উত্তর মেরু থেকে ট্রাভেল করে সেটা হচ্ছে তোমার দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করতেছে। কথা বুঝছো? তোমার চুম্বক যে বলরেখাগুলো আছে সেটা দেখে মনে হবে যে উত্তর মেরু থেকে ট্রাভেল করে দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করতেছে বা দক্ষিণ মেরুতে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তোমার উত্তর মেরু থেকে চুম্বক বলরেখাগুলো বাইরের দিকে বের হয়ে আসতেছে এবং দেখো তোমার দক্ষিণ মেরুতে এই যে চুম্বক বলরেখাগুলো আছে সেগুলো প্রবেশ করতেছে। আচ্ছা, দেখো লম্বভাবে বের হয়ে আসাটাকে আমরা তোমার ডট দিয়ে প্রকাশ করছি। দেখো, লম্বভাবে বের হয়ে আসাটাকে আমরা তোমার ডট দিয়ে প্রকাশ করছি। তার মানে দেখো, আমার যে উত্তর মেরু আছে, উত্তর মেরু থেকে যে আমার চুম্বক বলরেখাগুলো বাইরে বের হয়ে আসতেছে, এটাকে আমি ডট দিয়ে প্রকাশ করতে পারি। আবার দেখো, আমার এই যে তোমার উত্তর মেরু থেকে যে চুম্বক বলরেখাগুলো আছে সেগুলো কিন্তু তোমার সাউথ পোল বা তোমার হচ্ছে দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করতেছে। তার মানে দেখো, লম্বভাবে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ভিতরের দিকে ঢোকার জন্য আমরা কিন্তু এখানে ক্রস সাইনটা দিয়ে প্রকাশ করতে পারি এবং তুমি কিন্তু এর ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু তুমি দেখতে পারতেছো না। মূলত এর ভিতরেও তোমার কি হচ্ছে জানো? ভিতরেও তোমার এই যে বলরেখাগুলো আছে না, বলরেখাগুলো এইভাবে ট্রাভেল করে আবারও তোমার আগের কাজটা রিপিট করতেছে। অর্থাৎ তুমি দেখবে যে এখানে তোমার এক ধরনের লুপ সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে বলো তো? এক ধরনের লুপ সৃষ্টি হচ্ছে। এরকম অসংখ্য লুপ সৃষ্টি হয়। এরকম অসংখ্য লুপ সৃষ্টি হয় যেগুলোকে আমরা প্রতিটা লুপকে আলাদা আলাদাভাবে তোমার চুম্বক বলরেখা বলে থাকি এবং এই বলরেখাগুলোর সমষ্টিই হচ্ছে কি বলতো? চুম্বক ক্ষেত্র। কথা বুঝে গেছে? আচ্ছা, হোপফুলি তুমি বুঝতে পারছো। তাহলে তুমি বলতে পারবা যে তোমার নর্থ পোলটা হচ্ছে ডট, সাউথ পোলটা কি বলতো? ক্রস। জাস্ট এইখান থেকে আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নর্থ পোল কি বলতো? নর্থ পোল কি? নর্থ পোল হচ্ছে আমার অলওয়েজ ডট। মনে রাখিও, অলওয়েজ ডট, অর্থাৎ লম্বভাবে বাইরে, লম্বভাবে বাইরে। আর দেখো সাউথ পোল, সাউথ পোল আমার অলওয়েজ ক্রস। মনে রাখিও, এখন থেকে আর কোথাও প্যারা খাবা না। তার মানে দেখো তো, এইখান থেকে তুমি আরেকটা কথা বলতে পারো। দেখো, তোমার যখন নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন দেখো তোমার ডান দিকে মনে হচ্ছে কি বলতো? তোমার চুম্বক যেই বলরেখাগুলো আছে সেগুলো তোমার বোর্ডের ভিতরে প্রবেশ করতেছে। তার মানে দেখো, তোমার বোর্ডের ভিতরে প্রবেশ করা মানে কি? ভিতরের দিকে লম্বভাবে প্রবেশ। আর ভিতরের দিকে লম্বভাবে প্রবেশ করার জন্য আমি এখানে ক্রস সাইনটা ইউজ করছি। ক্রস সাইন ইউজ করা মানে কি? এখানে কোন ক্ষেত্রটা তৈরি হওয়া উচিত, বা এখানে তোমার নর্থ পোল তৈরি হওয়া উচিত নাকি সাউথ পোল তৈরি হওয়া উচিত? একটু আগে দেখলাম আমার আমার ক্রস থাকলে কি বলতো? এখানে সাউথ পোল তৈরি হবে। তার মানে দেখো, তুমি ডান পাশে কোন পোল পাবো বলতো? ডান পাশে তুমি সাউথ পোল পাবা। আবার দেখো তুমি, তাহলে তোমার বাম পাশে দেখো ডট আছে। ডট থাকার কারণে তুমি বলতে পারবা এখানে হবে তোমার নর্থ পোল। বুঝতে পারছো? এই পাশে তুমি কি পাবা বলতো? এই পাশে তুমি নর্থ পোল পাবা। দেখো, সাউথ পোল এবং নর্থ পোল পেয়ে গেছো। তার মানে দুইটাকেই তো তুমি একটা চুম্বক ক্ষেত্র বলতে পারবা, তাই না? দুইটাকেই তুমি কি বলতে পারবা বলতো? চুম্বক ক্ষেত্র বলতে পারবা। এবং এইভাবেই মূলত তড়িৎ প্রবাহ হওয়ার কারণে এক ধরনের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কথা বুঝছো? দেখো, এই জিনিসটা আমরা আবারও দেখবো, প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আমরা যে একটু আগে তোমার ওয়ের স্টেটে যে তোমার পরীক্ষাটা দেখছিলাম না, সেই পরীক্ষাটাতে আমরা আরেকবার ব্যাক করব। ওখানে ব্যাক করে আমরা বেশ কয়েকটা জিনিস আরেকবার একটু ঘেটে দেখবো যে ওখানে কিছু জিনিস আছে যেগুলো আমি এখনো তোমার ব্যাখ্যা করি নাই। সেটা আমি তোমাকে ওখানে একটু এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করব। চলো, আমরা একটু সামনের দিকে আগাই। আমরা কিন্তু তোমার তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের যে দিকটা আছে এই অংশটুকু কিন্তু আমরা খুব ভালো মতো করে কভার করে ফেললাম। যখন আমার একটা সরল পরিবাহী হবে, এই সরল পরিবাহীর জন্য তোমার যে চৌম্বক ক্ষেত্রটার দিকটা কোন দিকে হবে সেই জিনিসটা কিন্তু এখন আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। এবার চলো আমরা একটু যদি সামনের দিকে যাই। দেখো, তোমাকে আমি একটা ওয়ার্ম আপ কোশ্চেন দিলাম, এই কোশ্চেনটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো তো। দেখো, এখানে আমি কি করছি, আমি তোমাকে একটা সরল পরিবাহী দিয়ে দিছি। সরল পরিবাহী দিয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি যে দেখো তো, আমার উপরের দিকে হবে ডট নাকি নিচের দিকে হবে ডট, বা উপরের দিকে হবে ক্রস নাকি নিচের দিকে হবে আমার ক্রস। এটা তোমাদের কাছে। একটু তোমরা ভিডিওটা পজ করো, পজ করে একটু আমাকে অ্যান্সার করো এবং আমার সাথে মিলিয়ে নাও। হোপফুলি তোমরা অ্যান্সারটা করেছো এবং যারা যারা কারেক্ট করেছো সবাইকে কংগ্রেচুলেশন। আমি একটু সামনের দিকে তোমাকে এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে এখানে এই জিনিসটাকে বোঝার জন্য, জিনিসটাকে আমরা একটু ফোল্ড করে লিখতে পারি। কিরকম ভাইয়া? দেখো, তোমার জিনিসটা এরকম আছে তো, দেখো তোমার জিনিসটা এরকম আছে তো, আমি তোমাকে একটার দিক মনে রাখতে বলছি না, একটা দিক মনে রাখতে বলছি না। কোন দিকটা বলো তো? যখন তোমার একটা সরল পরিবাহীতে যখন তোমার একটা সরল পরিবাহীতে নিচ থেকে উপরের দিকে তড়িৎ ফ্লো করবে, তখন কি হবে বলতো? তখন তোমার ডান দিকে হবে ক্রস, ডান দিকে হবে ক্রস, এবং বাম দিকে কি হবে বলতো? বাম দিকে হবে তোমার ডট। আমি তোমাকে জাস্ট এটা মনে রাখতে বলছি। তার মানে দেখো, এখন আমি বাকিটা রোটেট করি, বা আমার যে তোমার খাতাটা, এই চিত্রটা তো অবশ্যই আমার খাতায় আঁকা থাকবে না। তো আমি খাতাটাকে জাস্ট তোমার রোটেট করে ফেলবো। কিরকম জিনিসটা চলো একটু দেখার চেষ্টা করি। দেখো, আমি এইটাকে রোটেট করে ফেলবো। দেখছো? এই দেখো, আমি এটাকে রোটেট করে ফেললাম। রোটেট করে ফেলার কারণে জিনিসটা দেখতে কিরকম হয়ে গেল বলতো? চেনা পরিচিত একটা দিক হয়ে গেল না বলতো? আমি এই দিকটাই তো মুখস্থ করছিলাম। তুমি আমাকে অ্যান্সার করতে পারবা। সেটা হচ্ছে, তুমি আমাকে বলতে পারবা যে ভাইয়া এই পাশে
পাশে হবে হচ্ছে আমার ডান দিক, এবং ডান দিক যেহেতু এটা, সেহেতু এখানে হবে আমার ক্রস। এবং তুমি বলতে পারবে যে ভাইয়া এটা যেহেতু আমার বাম দিক, তাহলে আমি বলতে পারবো যে এখানে হবে আমার ডট। এখন দেখো তো এটাকে তুমি যদি আরেকবার একটু রোটেট করো, দেখো এটাকে যদি তুমি যদি আরেকবার রোটেট করো, তাহলে বলো তো তোমার বাম ডান, উপরেরটা হবে তোমার ডান, উপরেরটা হবে তোমার ডান, আর নিচেরটা তোমার কি হবে বলো তো, নিচেরটা হবে তোমার বাম, তাই না? তুমি যদি একটু রোটেট করো আরেকবার আগের মতো করে খাতাটাকে, তাহলে দেখবা যে তোমার এরকম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখবা তুমি কি বলো তো, সরি, তাহলে তুমি দেখবা যে তোমার এরকম হয়ে গেছে ব্যাপারটা, কথা বুঝছো? তাহলে দেখবা তুমি এরকম হয়ে গেছে, অর্থাৎ দেখো তোমার এই পাশে ছিল ক্রস, এই পাশে হবে তোমার ডট, তাই না? এমন তো অবস্থায় এটা হওয়ার কথা। যখন তুমি এটাকে রোটেট করে ফেলবা, দেখো রোটেট করে ফেলবা, তখন দেখা যাবে যে ক্রসটা উপরে চলে গেছে এবং ডটটা তোমার নিচের দিকে চলে আসে, কথা বুঝছো? ডটটা তোমার নিচের দিকে চলে আসে, দেখো এখন ডটটা তোমার নিচের দিকে চলে আসে, কথা বুঝছো না? তাহলে দেখো এখন তোমরা কিন্তু চাইলে জাস্ট খাতাটাকে রোটেট করেই কিন্তু দিকটা বের করে ফেলতে পারবা। তাহলে আমি এখান থেকে একটা কথা বলতেই পারি, এখান থেকে আমি একটা কথাই বলতে পারি যে আমার উপরের দিকটা হবে তোমার ক্রস, নিচের দিকটা হবে আমার ডট। এবং তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলো তো উপরের দিকে তোমার সাউথ পোল তৈরি হবে নাকি নর্থ পোল তৈরি হবে, তুমি আমাকে বলতে পারবা যে ভাইয়া উপরের দিকে সাউথ পোল তৈরি হবে এবং নিচের দিকে নর্থ পোল তৈরি হবে, কারণ আমরা জানি যেখানেই ক্রস সেখানেই তোমার সাউথ পোল তৈরি হয়, যেখানে ডট সেখানে তোমার নর্থ পোল তৈরি হয়, কথা বুঝছো না? কথা বুঝছো না? দেখছো জাস্ট একটা রোটেশন তোমার একদম পুরো লাইফটাকে চেঞ্জ করে ফেলতে পারে, দেখছো? জাস্ট এই একটা রোটেশন। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে শুধুমাত্র একটা দিক মনে রাখবা। অনেকে দেখা যায় যে তোমার রুলসটা অ্যাপ্লাই করতে ঠিক মতো পারে না। তো যারা রুলসটা অ্যাপ্লাই করতে পারে না তারা কি ম্যাথটা করতে পারবে না? ডেফিনেটলি পারবে। তোমরা তো আমার ক্লাস করতেছো, সো ডেফিনেটলি তোমাদেরকে পারা উচিত। এবার দেখো আমি তোমাদেরকে যদি আরেকটু ওয়ার্ম আপ জিনিসপাতি দেই, দাঁড়াও আরেকটু ওয়ার্ম আপ জিনিসপাতি দিই। দেখো আমার হচ্ছে তোমার আমার এই ক্ষেত্রে মানে দেখো আমার এই ক্ষেত্রে যেভাবে তোমার তড়িৎটা প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের দিকের সাথে কিন্তু আমি ফ্যামিলিয়ার, তাই না? তো আমি পূর্ব পরিচিত। কিরকম? দেখো আমি জানি যে এই দিক দিয়ে যদি তোমার কারেন্টটা ফ্লো করে, তাহলে আমার ডান দিকটা কি হবে বলতো? যখন দেখা যায় যে আমার একটা সরল পরিবাহী দিয়ে তড়িৎ প্রবাহটা নিচ থেকে উপরের দিকে ফ্লো করে, তখন ডান দিকটা হয় হচ্ছে আমার ক্রস, এবং দেখো বাম দিকটা কি হয় বলতো? বাম দিকটা হয় হচ্ছে আমার ডট, তাই না? ওকে, এই জিনিসটার সাথে তো আমি ফ্যামিলিয়ার। তাহলে দেখো তো আমি যদি এটাকে আরেকবার একটু রোটেট করি, দেখো রোটেট করার কারণে দেখো তোমার পুরো চিত্রটা উল্টা হয়ে গেল, তাই না? অর্থাৎ দেখো তোমার যে সিনারিওটা, সেই সিনারিওটা দেখছো তোমার উল্টা হয়ে গেছে। এবার দেখো তড়িৎ প্রবাহটা উপর থেকে নিচের দিকে ফ্লো করতেছে। তো এই ক্ষেত্রে তোমার কি হবে? এই ক্ষেত্রে তুমি মনে রাখবা তোমার সিনারিওটা যেহেতু উল্টা হয়ে গেছে, তাহলে অবশ্যই তোমার সবকিছু উল্টা হয়ে যাবে। এবার দেখো, এবার তুমি বলতে পারবা যে এবার তোমার ডান দিকে হবে ডট, ডান দিকে হবে ডট, এবং বাম দিকে হবে ক্রস, কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? জাস্ট উল্টা, জাস্ট এটার কি বলতো, এটার উল্টা, কথা বুঝে গেছে না? তুমি এটাকে রোটেট করেও ওভাবেও চিন্তা করতে পারো, কোনো অসুবিধা হবে না, দেখবে যে একই জিনিসটাই আসতেছে। খাতার মধ্যে জাস্ট রোটেট করে তুমি তোমার মতো করে বের করবা, বের করে আবার তুমি নর্মাল মোডে ফেরত আসবা, দেখবে যে তুমি এই জিনিসটাই পাচ্ছ, যে বাম দিকে ক্রস এবং ডান দিকে ডট। বাম দিকে ক্রস তার মানে বাম দিকে হবে সাউথ পোল, এবং ডান দিকে হবে কি বলতো, নর্থ পোল। দেখো যদি তুমি আরেকটু মনে রাখতে চাও, আরেকটু কষ্ট করতে চাও, তাহলে আমি তোমাকে বলবো এটাও মেমোরাইজ করবা, যে উল্টো দিকে হলে কি হবে, ঠিক আছে? উল্টো দিকে কি হবে এটাও একটু মেমোরাইজ করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে তোমার পরে কষ্ট করতে হবে না। আর যদি তোমার নিচ থেকে উপরের দিকে হয়, তাহলে তোমার কি হবে, এটাও একটু মেমোরাইজ করবে। এটা তো মাস্ট মেমোরাইজ করতেই হবে। এটা না মেমোরাইজ করলে পরে দেখা যাবে যে তুমি অনেক কিছুই বুঝতে পারতেছো না, ঠিক আছে? তার মানে দেখো আমরা দিক বুঝাইতে ক্রস এবং ডট দিয়ে চিহ্নিত করি, এবং পরীক্ষার হলে তোমাকে ডট এবং ক্রস কিন্তু উল্লেখ করে আসতে হবে, না হলে মার্ক পাবা না। তো এখানে ডট এবং ক্রসটা কিন্তু খুব ইজি, এটা অনেক কঠিন এরকম কিছু না। তোমরা রাইট হ্যান্ড রুলটা প্রতিবার অ্যাপ্লাই করতে পারো, অথবা আমার মতো টেকনিকগুলো একটু অ্যাপ্লাই করলেই তুমি দেখবা যে এই জিনিসটা নিয়ে আর কখনোই প্যারা খাচ্ছ না। এবার চলো আমরা এর পরের জিনিসটাতে যাই। দেখো আমরা তো তোমার সরল পরিবাহের জন্য বের করলামই, তাই না? আমরা সরল পরিবাহের জন্য বের করলাম, এবং এইবার দেখো এবার যদি আমরা একটা গোলক বা গোলাকার বস্তু বা গোলাকার পরিবাহের জন্য বের করতে চাই, বা বৃত্তাকার পরিবাহের জন্য বের করতে চাই, তাহলে কি হবে? দেখো আর একটা বৃত্তাকার পরিবাহী, তো বৃত্তাকার পরিবাহী তোমার বৃত্তাকার পথ তৈরি করবে। তার মানে দেখো তো এই বৃত্তাকার পথটা তোমার দুইটা রোটেশন সম্ভব। দেখো একটা বৃত্তের কিন্তু তোমার দুইটা রোটেশন সম্ভব। দেখো আমি এখানে যে রোটেশনটা আঁকছি, এটা কিন্তু আমার ঘড়ির কাঁটার দিকে, তাই না? তাহলে বলো তো আমি আরও একটা বৃত্ত আঁকতে পারি, এই বৃত্তের রোটেশনটা কিন্তু এবার আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বললাম যে একটা বৃত্ত কেবলমাত্র তোমার দুই ধরনের রোটেশনই শো করতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে তোমার কি বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? ক্লকওয়াইজকে আমি তোমার CW দিয়েও প্রকাশ করতে পারি, C ফর ক্লক, W ফর ওয়াইজ। আর দেখো আমি তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে NCW দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে? A ফর হচ্ছে তোমার অ্যান্টি, C ফর ক্লক, W ফর ওয়াইজ, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ। দেখো এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হইতে পারে, বা তোমার ঘড়ি কাঁটার দিকে রোটেশন হইতে পারে। দেখো তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হইতে পারে, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় যে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকের রোটেশন, অথবা তোমার ক্লকওয়াইজ রোটেশন হইতে পারে, যেটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলা হয় যে ঘড়ির কাঁটার দিকে রোটেশন, ঠিক আছে? এবার দেখো আমরা তোমার মূলত এই দুই ক্ষেত্রেই তোমার হচ্ছে দিকটা কোন দিকে হবে
চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে সেটা দেখার চেষ্টা করব। তো সবার আগে দেখো আমরা ক্লকওয়াইজ রোটেশনের জন্য একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? এবং ব্যাপারটাকে একটু সুন্দর মতো করে ফিল করবা, তাহলেই হবে। এবার দেখো, এবার হচ্ছে আমরা তোমার বুড়ো আঙুলটাকে সরাসরি ইউজ করব না, বরং আমার যে তোমার 4টা আঙ্গুল আছে না, 4টা আঙ্গুলকে আমি তোমার চৌম্বক ক্ষেত্র চিন্তা করব এবং আমি ক্লকওয়াইজ আমার হাতটাকে রোটেট করব, এবং ক্লকওয়াইজ রোটেট করার কারণে আমার যে বুড়ো আঙ্গুলটা যেদিকে নির্দেশ করবে ওইটাই হবে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। কিরকম ব্যাপারটা দেখো, আমি যদি তোমাকে এখানে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, এটা হচ্ছে আমার একটা ক্লকওয়াইজ রোটেশন। এই যে আমার 4টা আঙ্গুল, 4টা আঙ্গুলকে দেখো আমি ঘোরাচ্ছি, ক্লকওয়াইজের দিকে ঘোরাচ্ছি। এই ক্লকওয়াইজের দিকে ঘোরানোর কারণে দেখো তো আমার যে বুড়ো আঙ্গুলটা তোমার ভিতরের দিকে নির্দেশ করতেছে না? দেখো একটু ভালো মতো করে লক্ষ্য করো, এই যে বুড়ো আঙ্গুলটা আমার ভিতরের দিকে কিন্তু নির্দেশ করতেছে, অর্থাৎ মনে হচ্ছে যে আমার ভিতরের দিকে আঙ্গুলটা ঢুকে যাচ্ছে, তাই না? যার কারণে আমি এখানে বলতে পারবো যে আমার ক্লকওয়াইজ রোটেশনে সবসময় তোমার হচ্ছে মনে হয় কি বলতো, চুম্বক যে বলরেখাগুলো আছে সেগুলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এরকম মনে হয়। আর ভিতরের দিকে ঢুকে যাওয়া মানে কি, লম্বভাবে ভিতরের দিকে ঢুকে যাওয়া মানে কি, ক্রস। এই জন্য আমি বলতে পারবো যে আমার যখন ক্লকওয়াইজ রোটেশন হবে তখন মূলত কি হবে বলতো, ক্লকওয়াইজ রোটেশন হলে আমার এখানে একটা ক্রস হবে। কি হবে বলতো, ক্রস হবে। কেন? কারণ আমার মনে হবে যে আমার যে তোমার চুম্বক বলরেখাগুলো আছে সেগুলো তোমার ভিতরের দিকে প্রবেশ করতেছে, দেখে এরূপ মনে হবে। যার কারণে এখানে আমি ক্লকওয়াইজ রোটেশনের জন্য ক্রস চিহ্নটা ইউজ করব, ঠিক আছে? এটাকে মনে রাখার জন্য সহজ আর একটা উপায় বলে দিই, ক্লকওয়াইজ, ঠিক আছে? এটা দেখো ক্লকওয়াইজ, এটা মানে কি বলতো, ক্লকওয়াইজ রোটেশন, তাই না? রোটেশনটা কিরকম বলতো, রোটেশনটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ রোটেশন, তাই না? আচ্ছা, ক্লকওয়াইজ রোটেশন হলে আমার কি হয় বলতো, ক্রস হয়। ক্লকওয়াইজ রোটেশন হলে আমার কি হয় বলতো, ক্রস হয়। দেখো সিসি, দেখছো সিসি, তার মানে মনে থাকবে না, ক্লকওয়াইজ যখনই হবে তখনই আমার ক্রস হবে। ক্রস মানে কি, লম্বভাবে ভিতরের দিকে। আর ক্রস হলে আমার এখানে কোন পোলটা তৈরি হয় বলতো, ক্রস হলে আমার এখানে সাউথ পোল তৈরি হয়। কোন পোল তৈরি হয় বলতো, সাউথ পোল তৈরি হয়। কথা বুঝছো? তুমি দেখবা যে ক্লকওয়াইজ হলে সি ফর ক্লকওয়াইজ, সি ফর ক্রস, তার মানে এখানে অবশ্যই তুমি ক্রস দিবা। এবং দেখো, এবং তোমার ক্রস থাকলে কি হয় বলতো, তোমার যে চৌম্বক ক্ষেত্রের যে তোমার দিকটা হয় বা তোমার মেরুর যে দিকটা হয়, সেই মেরুটা কি হয় বলতো, তোমার মেরুটা হয় হচ্ছে তোমার দক্ষিণ মেরু। কথা বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছে আমার ক্লকওয়াইজের প্রপার্টি। ওকে, কথা বুঝছি। এবার দেখো, এবার যদি তুমি কখনো দেখো যে তোমার ব্যাপারটা হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এবার তুমি যদি দেখো যে ব্যাপারটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, তখন তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য তোমার চৌম্বক ক্ষেত্রের যে দিকটা সেটা কোন দিকে হবে সেটা একটু দেখার চেষ্টা করবো। দেখো একটু ভালো মতো করে লক্ষ্য করো। দেখো এবার আমরা দেখবো তোমার অ্যান্টি ক্লকওয়াইজের জন্য। তো দেখো, আমি আমার হাতের যে তোমার 4টা আঙ্গুল আছে, বা আমার যে তোমার হাতের আঙ্গুলগুলোকে আমি তোমার চৌম্বক বলরেখা হিসেবে চিন্তা করতেছি না, আমি দেখো এবার বলরেখাগুলোকে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে রোটেট করবো বা ঘুরাবো, ঠিক আছে? এবং দেখা যাবে যে আমার যে বুড়ো আঙ্গুলটা না, এবার এই বুড়ো আঙ্গুলটা আমার হচ্ছে তোমার বাইরের দিকে নির্দেশ করবে। একটু ভালো মতো করে লক্ষ্য করো। দেখো আমার হাতের যে তোমার 4টা আঙ্গুল, এগুলো তো আমার তোমার চৌম্বক বলরেখা, তাই না? এই চৌম্বক বলরেখাটা দেখো আমি তোমার হচ্ছে যখন আঁকলাম, বা যখন আমি তোমার এই চৌম্বক বলরেখাটার জন্য আমি যখন রোটেশনটা নিচ্ছি, তখন হাতের যে আমার 4টা আঙ্গুল, এই আঙ্গুলগুলো আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আমি ঘুরাচ্ছি। যার কারণে দেখা যাচ্ছে যে আমার হাতের যে বুড়ো আঙ্গুলটা রয়েছে, বুড়ো আঙ্গুলটা দেখা যাচ্ছে যে বাইরের দিকে নির্দেশ করতেছে। তার মানে তোমার দেখে মনে হবে যে তোমার যে চৌম্বক বলরেখাগুলো আছে সেগুলো ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে। আর ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে আসা বলতে আমরা কিন্তু তোমার ডট বুঝাই। কি বুঝাই বলো তো, ডট বুঝাই। দেখো আমি যদি আরেকবার তোমাকে অ্যানিমেশনটা দেখাই, দেখলে বুঝতে পারবা। দেখো এখানে আমি কি করতেছি, আমার হাতে যে 4টা আঙ্গুল, দেখো আমি এটাকে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে ঘোরাচ্ছি, এবং এই যে আমার যে বুড়ো আঙ্গুলটা নির্দেশ করতেছে তোমার বাইরের দিকটা, অর্থাৎ আমার যে তোমার চৌম্বক ক্ষেত্রের যে দিকটা, সেই দিকটা হবে কি বলতো, ডট। কথা বুঝতে পারছো? তার মানে এখান থেকে তো আমরা আরেকটা ব্যাপার একদমই ক্লিয়ার, যখন আমার একটা বৃত্তাকার পরিবাহী হবে, এই বৃত্তাকার পরিবাহীতে যখন রোটেশনটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, তখন দেখা যাবে কি বলতো, তখন দেখা যাবে যে আমার চৌম্বক যে বলরেখাগুলো আছে সেগুলো ভিতর থেকে বাইরে বের হয়ে আসতেছে, ভিতর থেকে সেগুলো বাইরে বের হয়ে আসতেছে, ঠিক আছে? এবং এই জন্য আমি এটাকে ডট দিয়ে প্রকাশ করতে পারবো। এই জন্য আমি এটাকে তোমার ডট দিয়ে প্রকাশ করতে পারবো, এবং ডট হলে আমি এখানে বলতে পারবো এখানে তোমার কোন ধরনের পোল তৈরি হচ্ছে বলতো, এখানে তোমার একটা নর্থ পোল তৈরি হচ্ছে। এখানে কোন পোল তৈরি হচ্ছে বলতো, এখানে একটা তোমার নর্থ পোল তৈরি হচ্ছে। কথা বুঝে গেছে? ডট থাকলে নর্থ পোল। কথা বুঝছো? দেখো এটাকেও মনে রাখার আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিই। দেখো তোমার ডটটা দেখতে এরকম গোলাকার না, ডটটা দেখতে এরকম গোলাকার না। দেখো নর্থের ভিতরেও তোমার ওটা দেখতে গোলাকার, ঠিক আছে? এই ওটা দেখতে কি বলতো, গোলাকার। বুঝতে পারছো? এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। তোমাকে যেভাবেই হোক না কেন, সত্যি সত্যি কথা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে বলতো, মনে রাখতে হবে। দেখো এটা কিন্তু তোমার ঘড়ি কাঁটা বিপরীত দিকে রোটেশন, যার কারণে আমার কি তৈরি হচ্ছে বলতো, তোমার নর্থ পোল তৈরি হচ্ছে, এবং দেখে মনে হবে আমার যে তোমার চৌম্বক বলরেখাগুলো আছে সেগুলো ভিতর থেকে লম্বভাবে বাইরের দিকে বের হয়ে আসতেছে। কথা বুঝছো? এটা কার জন্য বলতো, এটা তোমার হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহীর জন্য বা একটা গোলাকার পরিবাহীর জন্য। হোপফুলি এই ব্যাপার দুটো একদমই ক্লিয়ার। ব্যাপার দুটো নিয়ে সন্দেহ থাকাটা কিন্তু তোমার
মানে পরে অনেক ধরনের প্যারা খাবা। তোমরা যারা এখনো বুঝো নাই, তোমরা প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এক কাজ করবা। তোমরা হচ্ছে ভিডিওটাকে আরেকবার পজ করবা বা ভিডিওটাকে তুমি আরেকবার রিওয়াইন্ড করবা। কারণ দেখো এই জিনিসটা তুমি যদি পরবর্তী ক্লাসগুলোতে না বুঝো তাহলে তুমি আরো এক জায়গায় প্যারা খাবা। দেখো আমরা পরবর্তী ক্লাসের মধ্যে যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের মান। এই জিনিসটা বোঝার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এই ক্লাসটা ভালো মতো করে দেখে আসতে হবে। আমি তোমাকে বলছিলাম যে আমি তোমার আবারও আগের স্লাইডটাতে ফেরত আসবো, অর্থাৎ ওয়েস্টেডের যে পরীক্ষাটা ছিল সেখানে ফেরত আসবো। সেটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। চলো আমরা ওয়েস্টেডের পরীক্ষাটাতে আরেকবার ফেরত আসি। এখানে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব। দেখো ওকে, এখানে একটু বোঝার চেষ্টা করো। আমি আবারও এই টপিকটাতে কেন ফেরত আসলাম দেখলেই বুঝতে পারবা এবার। এবার তুমি আমাকে বলতে পারবা, ঠিক আছে? এই জিনিসটা আমি দেখছি আমি তোমার যখন এই মানে ইয়াটার লেকচারটা নেওয়ার জন্য আমি যখন ক্লাসটা রেডি করতেছিলাম, আমি তো অবশ্যই স্টাডি করছি, তাই না? তো স্টাডি করার সময় দেখা গেল আমি যখন তোমার ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখলাম, তোমার বিভিন্ন প্রফেসরের ভিডিও দেখছি, আবার আমাদের বাংলাদেশি কিছু তোমার টিচার্সদের ভিডিও দেখছি। ডেফিনিটলি ওরা অনেক ভালো পড়ায়, আমি এটাতে সন্দেহ পোষণ করব না। তবে কথা হচ্ছে যে ওনারা আমি দেখলাম যে ওয়েস্টারে যে তোমার পরীক্ষাটা আছে না, এটাকে খুব একটা তোমার হাইলাইটেড করে পড়ায় নাই। জাস্ট ওনারা দেখাইছে যে ওয়েস্টারের পরীক্ষার মাধ্যমে তোমার তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, সরি তড়িৎ প্রবাহের কারণে তোমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এতটুকুই। কিন্তু এই জিনিসটা আসলে একটু বেশি মানে থিঙ্ক করার মতো একটা বিষয়, বা এই জিনিসটাকে তুমি চাইলে খুব সুন্দর মতো করে ফিল করতে পারবা। দেখো এবার তুমি আমাকে অ্যান্সার করতে পারবা, আমি জাস্ট তোমাকে একটু হেল্প করবো। দেখো তুমি প্রথম ক্ষেত্রে একটু দেখো তো তড়িৎ প্রবাহের দিকটা তোমার এই দিক বরাবর না? দেখো আমি এখানে তোমার হাইলাইট করে দিলাম। আচ্ছা আমি যদি এখানে তোমাকে হাইলাইট যেহেতু করে দিছি, তাহলে দেখো তোমার কাছেই আমার এটা হোমওয়ার্ক থাকবে। তুমি একটু ভালো মতো করে দেখো তো আমার তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে এই দিক বরাবর। আচ্ছা এই দিক বরাবর হলে আমার উপরের দিকে তোমার ডট তৈরি হবে নাকি নিচের দিকে ডট তৈরি হবে, বা উপরের দিকে আমার ক্রস তৈরি হবে নাকি নিচের দিকে আমার ক্রস তৈরি হবে, বলো? এই জিনিসটা হওয়ার কারণেই মানে এই জিনিসটা তুমি বুঝতে পারলেই হয়ে যাবে। দেখো তোমার যেহেতু এখানে দেখো তোমার তড়িৎ প্রবাহটা কোন দিক হচ্ছে বলো তো? তড়িৎ প্রবাহটা দেখা যাবে যে তোমার বাম থেকে ডানের দিকে হচ্ছে। তো বাম থেকে ডানের দিকে তো যদি তোমার তড়িৎ প্রবাহ হয় তাহলে তার উপরের দিকে কি হবে? ডট হবে নাকি ক্রস হবে? আর নিচের দিকেই বা কি হবে? এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে খুব যে কমপ্লেক্স জিনিস ইউজ করা হচ্ছে এমন জিনিসটা না, তাই না? তুমি কিন্তু জিনিসটা চাইলে আমি তোমাকে যে রোটেশনের যে টেকনিকটা শিখাই দিছি সেটা দিয়ে করে ফেলতে পারবে। এতক্ষণে দেখো খাতার মধ্যে এঁকে হয়তোবা তোমরা করেও ফেলছো। তো আমি যদি তোমাদের সাথে একটু মিলিয়ে দেই তাহলে দেখবে যে বুঝতে পারতেছো। উপরে কি হবে বলো তো? উপরে হবে আমার ডট এবং নিচে হবে হচ্ছে আমার ক্রস। দেখো ক্রস হওয়ার কারণে নিচে কোন কোন ধরনের পোল তৈরি হবে বলো তো? সাউথ পোল তৈরি হবে। নিচে কোন ধরনের পোল তৈরি হবে বলো তো? সাউথ পোল তৈরি হবে। এবং উপরে যেহেতু তোমার ডট, সুতরাং এখানে তোমার নর্থ পোল সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে বলো তো? নর্থ পোল সৃষ্টি হবে। এবং দেখো উপরে তাহলে নর্থ, নিচে নিচে তাহলে সাউথ। দেখো এবং এই সাউথ পোল সৃষ্টি হওয়ার কারণেই তোমার সাউথ পোলকে বিকর্ষণ করতেছে, যার কারণে এই সাউথ পোলটা তোমার কিছু পরিমাণ নিচের দিকে নেমে আসতেছে। আবার দেখো এখানে তোমার যেহেতু সাউথ পোল সৃষ্টি হচ্ছে নিচের দিকে এবং তোমার কম্পাসটা এই বর্তনীটির নিচেই অবস্থান করতেছে, যার কারণে দেখা যায় কি বলতো? নর্থ পোলটা সাউথ পোলকে আকর্ষণ করার কারণে কিছু পরিমাণ উপরের দিকে উঠে গেছে। এখন তোমাদের কাছে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এর পরের চিত্রটা, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে সেকেন্ড ক্ষেত্রে কি হইলো এবং কোথায় কোথায় রোটেশন হলো। তুমি এইভাবে লিখবা যে উপরে হইছে ভাইয়া ক্রস এবং নিচে হইছে ভাইয়া ডট। আমি যদিও অ্যান্সারটা বলে দিলাম, বাট তোমরা তারপরে একটু যাচাই করে ফেলবা নিজেদের মতো করে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো কেন তোমরা প্র্যাকটিস করবা না বলো? হোপফুলি দেখো আজকে আমি যতটুকু তোমাদেরকে পড়াইছি হোপফুলি একদমই খুব ভালো মতো করে ক্লিয়ারলি বুঝতে পারছো। এখানে তোমাদের অন্য কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং নেক্সট ক্লাসটা দেখার অবশ্যই আমন্ত্রণ থাকলো, কারণ এই চ্যাপ্টারটা অনেক বেশি কুল একটা চ্যাপ্টার, ঠিক আছে? চ্যাপ্টারটা যে তোমরা অনেক কঠিন করে ফেলছো না, ব্যাপারটা আসলে এতটাও কঠিন না। চ্যাপ্টারটা বেশ বেশ ইন্টারেস্টিং এবং চ্যাপ্টারটা বেশ তোমার সহজ, ঠিক আছে? জাস্ট তোমরা যদি রোটেশনটা বুঝতে পারো, দেখো যে জিনিসটা আমি তোমাকে এখন পড়াইলাম এই জিনিসটা যদি তোমরা একটু ভালো মতো করে মেমোরাইজ করতে পারো, একটু যদি প্র্যাকটিস করতে পারো, দ্যাটস এনাফ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল চ্যাপ্টার। কথা বুঝে গেছে? ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।